আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ বলছি। আমি একজন ইনভেসিভ কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আমি মাল্টিপল বোর্ড সার্টিফাইড কার্ডিওলজিস্ট। আমার আগে ইমার্জেন্সি মেডিসিন এবং ইন্টারনাল মেডিসিন দুটোতেই কনসালটেন্ট ছিলাম। আমি এখানে নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন হসপিটাল এবং মেডিকেল কলেজের সাথে সম্পৃক্ত আছি এবং অ্যাট দ্য সেম টাইম নিউ ইয়র্ক মেডিকেল কলেজের অ্যাডমিশন বোর্ডেও আছি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আমাকে বলা হয়েছে আলাপ করার জন্য, সেটা হচ্ছে কোলেস্টেরল নিয়ন্ত্রণে করণীয় কি। কোলেস্টেরল নিয়ন্ত্রণে করণীয় সর্বপ্রথম স্টেপ হচ্ছে যে আপনার যে কি ধরনের কোলেস্টেরল আছে, কোলেস্টেরলের মাত্রা কেমন এবং এটি আপনার লিপিড প্রোফাইলটা কেমন, সেই ব্যাপারে জানতে হবে। এটা কেন ইম্পর্টেন্ট? এটি ইম্পর্টেন্ট হচ্ছে এই জন্য, যেহেতু কোলেস্টেরল বার্ডেন যদি আপনার হয়ে থাকে, সেটি আপনার ভবিষ্যতে হার্ট ডিজিজ, স্ট্রোক এবং আর্টারিকে ব্লক করতে পারে। সেই জন্য আমাদেরকে আপনার ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন এবং সামটাইম মেডিফিকেশন দিয়ে আমাদেরকে সেটি স্টেপ বাই স্টেপ আপনাকে পদক্ষেপ নিতে হবে, যাতে কিভাবে কোলেস্টেরলটা কন্ট্রোল করতে পারেন। তো সর্বপ্রথমে আসুন আমরা একটু জেনে নিই কোলেস্টেরলের নাম্বারগুলো স্বল্প করে আমি বলিনি। আগের একটা পর্বে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে বলেছিলাম। তো টোটাল কোলেস্টেরল যদি আপনার সম্ভবত 200 এর নিচে থাকতে হবে, এরপরে যদি উপরে হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা পদক্ষেপ নিতে হবে, যাতে আপনার হার্টকে ভালো রাখতে পারেন, ভবিষ্যতে হার্ট ডিজিজ যাতে না হয়ে থাকে। এলডিএল ব্যাড কোলেস্টেরল আপনাকে অবশ্যই 130 থাকতে হবে, বিশেষ করে যাদের করোনারি হার্ট ডিজিজ নাই। আর যদি হাই রিস্ক যদি হয়ে থাকে তাহলে 70 এমনকি 55 এর নিচেও আপনাকে এই নাম্বারটা থাকতে হবে, কারণ এটি অতিরিক্ত ব্যাড কোলেস্ট্রল যদি থেকে থাকে তাহলে আপনার ভবিষ্যতে প্লেক সৃষ্টি করে আপনার করোনারি ভেসেলকে শুরু করে দিতে পারে এবং আবার হার্ট অ্যাটাক করতে পারে, স্ট্রোক করতে পারে। আর গুড কোলেস্ট্রল, যেটা এইচডিএল কোলেস্ট্রল বলে থাকে, সেটি আপনাকে 60 বা হায়ার থাকতে হবে। এটি হচ্ছে প্রোটেক্টিভ ফর ইউর হার্ট। তো এবং এটি আপনার ব্যাড কোলেস্ট্রল যেগুলো আছে সেগুলোকে আপনার রিমুভ করে থাকে। সুতরাং এটির ইম্পর্টেন্সটা আপনি বুঝতে পারছেন। এবং ট্রাইগ্লিসারিডটা আপনার অবশ্যই 150 নিচে থাকতে হবে, যাতে যদি এটির নাম্বারটা যদি বেশি হয়ে থাকে তাহলে আপনার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো কিভাবে আপনি প্রথমে আমি আপনার ডায়েটকে আপনার ইমপ্রুভ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে যে আপনাকে হাই ফাইবার ডায়েট খেতে হবে। হাই ফাইবার ডায়েটের মধ্যে আপনি ওটস খেতে পারেন, আপনি বিভিন্ন ধরনের বার্লি খেতে পারেন, হ্যাঁ। তারপর আপনি বিভিন্ন ধরনের ডাল আছে, ল্যান্টিল আছে, তারপর অ্যাপলস, পিয়ার্স, এগুলো খেতে পারেন। এবং এগুলো কিন্তু হাই ফাইবার ফুড, এবং যার ফলে আপনার কোলেস্টেরল ইন দ্য গাট এর মধ্যে এটা বাইন্ড করতে পারে, যার ফলে আপনার কোলেস্টেরল কমাতে পারে। তারপর হেলথি ফ্যাটস নিতে পারেন, যেমন অ্যাভোকাডো, নাটস, তারপর অলিভ অয়েল, এগুলি নিতে পারেন। তারপর আলমন্ডস, ওয়ালনাটস, এগুলি নিতে পারেন, যেগুলি আপনার গুড কোলেস্টেরলকে বাড়াবে এবং ব্যাড কোলেস্টেরলকে আপনার কমাবে। ফ্যাটি ফিশ নিতে পারেন, যেমন সালমন, তারপরে হচ্ছে যে ম্যাকারেল, সার্ডিন, এগুলি সপ্তাহে 2 বার আপনি খেতে পারেন। এবং যেগুলিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে সেগুলি যদি আপনার খেয়ে থাকেন তাহলে আপনার এই ট্রাইগ্লিসারাইডকে কিন্তু লোয়ার করার সম্ভাবনা বেশি থাকে। এবং এর সাথে সাথে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যদি নিয়ে থাকেন তাহলে আপনার যে এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, বিভিন্ন ধরনের লিফি গ্রিন ভেজিটেবলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেটা কিন্তু আপনার যে ফ্ল্যাট বিল্ড আপ থেকে রিডিউস করবে। তো সুতরাং আপনাকে কিভাবে ডায়েটকে ইমপ্রুভ করবেন সেদিকে কিন্তু আপনি যথেষ্ট ভূমিকা রাখতে হবে। এছাড়া যে সমস্ত ফুডকে আপনি অ্যাভয়েড করবেন সেগুলোর মধ্যে হচ্ছে আপনার যেগুলোতে স্যাচুরেটেড ফ্যাটস আছে সেগুলো থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। এবং স্যাচুরেটেড ফ্যাট সাধারণত বাটারের মধ্যে পাওয়া যায়, তারপর ফুল ফ্যাট ডেইরি, তারপর পাম অয়েল, তারপর হচ্ছে যে রেড মিট, এগুলোর মধ্যে পাওয়া যায়। এবং এগুলি কিন্তু আপনার ব্যাড কোলেস্ট্রল অনেক বাড়িয়ে তোলে। এই জন্য এটি কিন্তু খুবই দরকারি। ট্রান্সফ্যাট হচ্ছে যে বিভিন্ন প্রিজারভেটিভের জন্য আমরা সাধারণত এই ট্রান্সফ্যাটটা ব্যবহার করা হয়ে থাকে। মার্জারিনে হাইড্রোজেনেটেড অয়েল ব্যবহার করা হয়ে থাকে, ফ্রাইড ফুডসে ব্যবহার করা হয়ে থাকে। তো সুতরাং এগুলি কিন্তু এলডিএল ব্যাড কোলেস্ট্রলকে আপনার বাড়িয়ে তোলে এবং গুড কোলেস্ট্রল আপনার এইচডিএলকে কমিয়ে ফেলে। সুতরাং আপনাকে অবশ্যই ট্রান্সফ্যাটকে অ্যাভয়েড করতে হবে। এবং আমেরিকা বা অন্য দেশে অনেক জায়গায় আপনার এই ট্রান্সফ্যাট কিন্তু আপনার একদম নিষিদ্ধ। তারপর আপনাকে অবশ্যই এক্সেস সুগার, অতিরিক্ত যাতে চিনি যাতে আপনি না খেয়ে থাকেন, এবং সেটি আপনার সোডাতে হতে পারে, সেটি আপনার বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারে হতে পারে, সুগারের সিরিয়াল হতে পারে, ডিজার্টে হতে পারে। এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ এগুলি কিন্তু আপনার অনেক ট্রাইগ্লিসারাইডকে অনেক বাড়িয়ে তোলে। সুতরাং এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। তাছাড়া আপনার রিফাইন কার্বোহাইড্রেট যেগুলি আছে, যেগুলো আপনার হোয়াইট ব্রেড বলেন, পাস্তা বলেন, তারপর বিভিন্ন ধরনের প্রসেস স্ন্যাক্স বলেন, সেগুলি থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ এগুলি আপনার অনেক ট্রাইগ্লিসারাইডকে অনেক বাড়িয়ে তোলে এবং এলডিএল কোলেস্টেরলকে আপনার বাড়িয়ে তোলে এবং গুড কোলেস্টেরল এইচডিএলকে আপনার ব্যবহার করে থাকে। এছাড়া আপনি এক্সারসাইজ কিন্তু রেগুলার যদি করে থাকেন তাহলে আপনার এই কোলেস্টেরল কিন্তু নিয়ন্ত্রণ থাকতে পারে। এবং আমরা সাধারণত বলে থাকি 150 মিনিটস ফার উইক যদি আপনি মডারেট এক্সারসাইজ করে থাকেন, সেটি আপনি ব্রিস্ক ওয়াকিং হতে পারে, জোরে জোরে হাঁটা, কিংবা একটু করে দৌড়ানো, সাইক্লিং করা, সেগুলো যদি ব্রিস্ক ওয়াকিং, অথবা 75 মিনিটস ফার উইক অফ ভিগারাস অ্যাক্টিভিটি যেমন রানিং, সুইমিং, এগুলো করতে পারেন। অথবা আপনার যদি স্ট্রেংথ ট্রেনিং যদি আপনি অ্যাড
ডায়েট করে থাকেন 2 times per week, তাহলে ওভারঅল হার্টের জন্য এটি কিন্তু ভালো হতে পারে। তো এটি কেন আপনি আপনি করবেন, সেটি হচ্ছে যে আপনার এটিতে আপনার গুড কোলেস্টেরলটা বাড়াবে, ব্যাড কোলেস্টেরলটাকে কমাবে, ট্রাইগ্লিসারাইডকে কমাবে। সুতরাং এটি কিন্তু আপনার সেই সাথে সাথে আপনার ওয়েটকেও লুজ করার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করবে, এবং যার ফলে আপনার একটা হেলথি হার্ট পাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে কিছু জিনিস আপনাকে স্টপ করতে হবে, সেগুলি হচ্ছে যে স্মোকিং। স্মোকিং কিন্তু আপনার গুড কোলেস্টেরলকে আপনার কমিয়ে ফেলে, যার ফলে যদি স্মোকিংটা সাথে সাথে যদি বন্ধ করেন, দেখবেন আপনার কয়েক সপ্তাহের মধ্যে আপনার গুড কোলেস্টেরল বেড়ে গিয়েছে, এবং আপনার সেই সাথে সাথে আপনার ব্লাড প্রেশারটাও কমে গিয়েছে, এবং আপনার যে প্ল্যাক সৃষ্টি হওয়ার, চর্বি জমে যাওয়ার যে রিস্ক থাকে সেটিও আপনার অনেক কমে যাবে। তারপর আপনার অ্যালকোহলকে অবশ্যই আপনার এখানে যদিও আমেরিকান একাডেমি অফ কার্ডিওলজিতে লিমিট করার কথা বলেছেন, এবং এটি খুবই কন্ট্রোভার্সি। ইদানিং নিউ ইয়র্ক টাইমসেও একটা আর্টিকেল বের হয়েছে বিভিন্ন রিসার্চে, রেট্রোস্পেক্টিভ স্টাডিতে, যে অ্যালকোহল একদম না খাওয়াই বেটার, এবং কারণে এটি টু মাছ অ্যালকোহল আপনার ট্রাইগ্লিসারাইডকে বাড়িয়ে তুলবে এবং ব্লাড প্রেশারকে আপনার অনেক বেড়ে তোলার সম্ভাবনা আছে। তারপর আপনার ওয়েটের ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, বিশেষ করে যদি 5 to 10% যদি ওয়েট যদি আপনি কমাতে পারেন, তাহলে আপনার ব্যাড কোলেস্টেরলটা কমে যাওয়ার সম্ভাবনা আছে, ট্রাইগ্লিসারাইড কমে যাওয়ার সম্ভাবনা আছে, এবং গুড কোলেস্টেরল এইচডিএলটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে সাথে আপনার যে খাওয়া দাওয়ারের পোর্শন, সবকিছু একটা যে অতিরিক্ত বেশি খাবেন, যে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়ে খাওয়ার পর খেতেই আছেন, এভাবে খেলে চলবে না। আপনাকে ক্যালোরি মেনটেন করতে হবে, কতটুকু খাচ্ছেন, এবং অ্যাপস এর মাধ্যমে আপনাকে অবশ্যই এটি বুঝতে হবে যে কতটুকু আপনি ক্যালোরি নিচ্ছেন কি না নিচ্ছেন। এছাড়াও আপনার কিছু রিস্ক ফ্যাক্টরকে আপনার কন্ট্রোল করতে হবে, যেগুলি যেমন ধরেন ব্লাড প্রেশার আপনি 130/80, সিস্টোলিক ব্লাড প্রেশার 130, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 নিচে থাকায় বেটার, ব্লাড সুগারটা যাতে A1C হিমোগ্লোবিন গ্লাইটেড A1C যেটা আছে সেটি যাতে 7% এর নিচে যাতে হয়ে থাকে, বিশেষ করে ডায়াবেটিস হলে, এবং ইনফ্লামেশন যদি থাকে যাতে হাই সেন্সিটিভিটি CRP যাতে আপনার 2 বা 3 নিচে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে, এবং উইথ হেলথি লিভিং আপনাকে করতে হবে। এছাড়া আপনার যে মেডিকেশন আছে, সেই মেডিকেশন যেমন আপনাকে স্টাটিন দেওয়া হয়েছে, সেগুলি যেমন অ্যাটরবাস্টাটিন, রোসুভাস্টাটিন, এগুলি দিয়ে আপনার এলডিএল কোলেস্টেরলকে আপনার ব্যবহার করতে হবে সেদিকে, এবং যাতে আপনার ভবিষ্যতে হার্ট অ্যাটাক যাতে না হয়ে থাকে, সেই জন্য আপনাকে স্টাটিন নিতে হবে। অনেক সময় আমরা এজিটিমাইড দিয়ে থাকি, এজিটিমাইডটা আপনারা এখন কোলেস্টেরল অ্যাবজর্পশনটা করে থাকে, চুষে ফেলে ঘাটের মধ্যে, সেটি আপনার ওভারঅল কিন্তু টোটাল কোলেস্টেরলকে আপনার কমিয়ে ফেলে থাকে, সেটাও নেওয়া যেতে পারে। এছাড়া ফাইব্রেট দেওয়া যেতে পারে, যেটি আপনার ট্রাইগ্লিসারাইডকে কমাতে পারে এবং এইচডিএল কে আপনার ইনক্রিজ করতে পারে। অনেক সময় আমরা নায়াসিন দিয়ে থাকি, যদিও অনেক সাইড এফেক্টের জন্য অনেকের কাছে এটি পপুলার না, এগেইন আপনারা আপনাদের প্রপার্টির সাথে আলাপ করবেন। তাছাড়া ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কিংবা সেফা, এই ধরনের মেডিসিন আপনি নিতে পারেন, যাতে আপনার ট্রাইগ্লিসারাইডটা যাতে আপনার কমতে পারে। তাছাড়া PCSK9 ইনহিবিটর আছে এখন, রিফাথা বলেন, তারপর প্রোলেন বলেন, এগুলি 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ অন্তর অন্তর দেওয়া হয়ে থাকে, বেসড অন হুইচ ওয়ান উই আর গিভিং, অথবা ইনক্লিসারিন এভরি 6 months উই আর গিভিং, এবং সেটাও আপনি নিতে পারেন। তো সুতরাং আপনি কিভাবে প্রগ্রেস করবেন, সেটি হচ্ছে যে আপনার যে লিপিড প্যানেলটা, আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো আপনাকে ব্লাড টেস্ট করতে হবে এভরি 3 months to 6 months, যাতে আপনার এলডিএলটা কেমন, এইচডিএলটা কেমন সেটা জানার জন্য। তাছাড়া ওয়েট এবং ওয়েস্ট সার্কামফারেন্স আপনাকে জানতে হবে, যাতে মেজারমেন্টটা ইমপ্রুভ হয়ে থাকে, এবং ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার যদি থেকে থাকে সেগুলো কন্ট্রোল আছে কিনা সেগুলির দিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া ইদানিং মডার্ন যুগে যে আমরা বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারি, যে আমরা কতটুকু খাচ্ছি, কতটুকু এক্সারসাইজ করছি সেটা জানতে পারি। স্মার্ট ওয়াচ দিয়ে, ফিটনেস ট্র্যাকার দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা কতটুকু স্টেপ নিচ্ছি কিংবা কিরকম এক্সারসাইজ করছি, এবং ডাক্তার সুপারভাইজ কার্ডিয়াক চেকআপও আপনি করতে পারেন, কিংবা আপনি বিভিন্ন ধরনের ডাক্তার সুপারভাইজ বিভিন্ন ধরনের এক্সারসাইজ প্রোগ্রামে আপনি যেতে পারেন। তো সুতরাং আপনি অবশেষে আমি বলবো এগেইন যে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে, এবং সেই সাথে সাথে যদি আপনার মেডিসিনের দরকার হয়ে থাকে, তাও আপনি অবশ্যই যাতে ফ্রিকুয়েন্টলি সবসময় নিতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। তার ফলে আপনার কোলেস্টেরলের মাত্রা কমে যাবে, এবং ভবিষ্যতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ঝুঁকি অনেক কমে যাবে বলে আশা করি। ভালো লাগলে ভিডিওটাতে আপনি লাইক দেবেন, এবং আমাকে কোনো ধরনের যদি পরামর্শ থাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।